ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো মেন্টালি ফিজিক্যালি। ওকে, কারণ কি কোনো কিছু শিখতে গেলে মেন্টালি এবং ফিজিক্যালি সবল থাকা খুব প্রয়োজন। মেন্টাল স্যাটিসফ্যাকশন যদি না থাকে তাহলে তুমি অ্যাক্টিভ থাকতে পারবে না, অ্যাক্টিভ না থাকলে তুমি কোনো কিছু শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে কোনো কিছু শেখার জন্য সবসময় অ্যাক্টিভ থাকা দরকার, আর অ্যাক্টিভ থাকতে গেলে হেলথ ইস্যু থাকা যাবে না, মেন্টাল ইস্যু থাকা যাবে না। ওকে, তো চলো শুরু করি। আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আলোচনা করছি। আলোচনা করতে করতে প্রায় আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি, কারণ কি আমরা কোম্পানি রুলটা শেষ করে ফেলেছি। আজকে আমরা ক্রাউন রুলের সেকেন্ড অ্যাক্ট পড়বো, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861। কালকে আমরা 1858 রুলটা পড়েছি, খুব ভালোভাবে আলোচনা করেছি, বিস্তারিতভাবে আলোচনা করেছি, এবং আজকে আমরা 1861 পড়বো। তো কালকে 1858 যখন আলোচনা করছিলাম তখন আমরা কি বলেছিলাম, 1857-তে আমার সিপাহী বিদ্রোহ হচ্ছে। 1857-তে সিপাহী বিদ্রোহ হচ্ছে, সিপাহী মিউটিনি হচ্ছে। তো তাহলে সিপাহী বিদ্রোহ হওয়ার পর ব্রিটিশ গভর্নমেন্ট চাইছে না এত বড় লেভেলের কোনো রিভোল্ট আরো আমাদের বিরুদ্ধে হোক, সেজন্য তারা একটার পর একটা বুদ্ধি বার করছে কিভাবে ভারতীয়দেরকে কন্ট্রোলে রাখা যায়, তাদেরকে শান্ত রাখা যায়। তো তার জন্য আমরা দেখলাম 1858 অ্যাক্টে অনেক কিছু চেঞ্জ করা হলো, সেক্রেটারি পদ তৈরি করা হলো, কোম্পানিকে অ্যাবলিশ করে দেওয়া হলো, তোমার হচ্ছে গিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ভাইসরয় করা হলো, ইত্যাদি ইত্যাদি। 1861-তে আজকে আমরা পড়বো। আজকে কি কি করা হলো না, ব্রিটিশ সরকার এরপর কি চাইছে 1861 আমি যদি বলি, ব্রিটিশ সরকার 1861 মেন হচ্ছে কোঅপারেশন, খুব ইম্পর্টেন্ট, কোঅপারেশন অফ ইন্ডিয়ান্স। ঠিক আছে, কোঅপারেশন অফ ইন্ডিয়ান্স ইন অ্যাডমিনিস্ট্রেশন, এটাই হচ্ছে 1861 বলো বা নেক্সট 1861 পর আমরা আরো পাবো, যেমন কি ধরো 1892, তারপর 1909। এগুলোতে ব্রিটিশ সরকার কি চাইছে, ব্রিটিশ সরকার চাইছে যে আমরা ভারতকে তো গুড গভর্নেন্স দেওয়ার চেষ্টা করছি, তাহলে গুড গভর্নেন্স দিতে গেলে এখানকার নেটিভ পিপল যে আছে, কোঅপারেশন অফ ইন্ডিয়ান্স মানে আমি নেটিভ পিপলের কথা বলছি। নেটিভ পিপল, এতদিন পর্যন্ত ভারতীয়দেরকে তো কোনো ইম্পর্টেন্ট পদে তেমন নেওয়া হতো না, এতদিন পর্যন্ত ভারতীয়দেরকে কোনো ইম্পর্টেন্ট পদে নেওয়া হতো না। প্রথম কথা সিভিল সার্ভিস, তাদের জন্য তো সিভিল সার্ভিস ছিলই না। পরবর্তীকালে একটা দুটো অ্যাক্টের থ্রু বিরোধিতা করে করে শেষ পর্যন্ত সিভিল সার্ভিসকে নিয়ে আসা হয়েছে ভারতীয়দের জন্য। তো এইভাবে আমি কি বললাম, ধাপে ধাপে একটার পর একটা অধিকার ভারতীয়রা পেয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, 1861 মেন উদ্দেশ্য ছিল কোঅপারেশন অফ ইন্ডিয়ান্স ইন অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখবো, আমরা 1 নাম্বার পয়েন্ট যদি আমরা আলোচনা করব, 1 নাম্বার পয়েন্টে কি হচ্ছে বলতো, এখানে 1 নাম্বার পয়েন্টে হচ্ছে এই যে রিপ্রেজেন্টিং ইনস্টিটিউশন গুলো ছিল তৎকালীন সময়ে, যে রিপ্রেজেন্টিং ইনস্টিটিউশন, সেটা কোনো পোর্টফোলিও হতে পারে, যে কোনো জায়গায় ইনস্টিটিউশন, এই রিপ্রেজেন্টিং ইনস্টিটিউশনে কি হলো বলতো, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স, ভারতীয়দেরকে নিয়োগ করতে শুরু করা হলো। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স, ভারতীয়দেরকে নিয়োগ করতে শুরু করা হলো, স্পেশালি কোথায়, ইন ল মেকিং প্রসেস, ল মেকিং প্রসেস, আইন তৈরির ক্ষেত্রে ভারতীয়দেরকে অধিকার দেওয়া হচ্ছে। এটা কিন্তু এতদিন পর্যন্ত কখনো হয়নি। এবং এখান থেকে যে প্রশ্ন আসে, এখন আমার লর্ড ক্যানিং হচ্ছেন আমার এখন ভাইসরয়। লর্ড ক্যানিং এই সময় টোটাল 3 জন ভারতীয়কে নিয়োগ করেছিলেন, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। 3 জন ভারতীয়দেরকে প্রথম নিয়োগ করেছিলেন। একটা হচ্ছে রাজা অফ বেনারস, প্রশ্ন আসে কিন্তু এগুলো মনে রাখবে, রাজা অফ বেনারস। ঠিক আছে, মহারাজা অফ পাটিয়ালা, মহারাজা অফ পাটিয়ালা। আরেকটা হচ্ছে দিনকর
রাও। ঠিক আছে, রাও। এই তিনজন ব্যক্তির নাম কিন্তু মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে না, আমরা প্রথম বললাম তৎকালীন যে রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনস গুলো ছিল, সেই রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন গুলোতে ভারতীয়দেরকে অ্যাসোসিয়েট করতে শুরু করলো, স্পেশালি ল মেকিং প্রসেসের ক্ষেত্রে। যেহেতু লেজিসলেটিভ বডি এটা, তো তাহলে ল মেকিং প্রসেসের ক্ষেত্রে ভারতীয়দেরকে নিয়োগ করতে শুরু করা হলো। তৎকালীন গভর্নর জেনারেল, আবার গভর্নর জেনারেল কেন বলছে, ভাইসরয় লর্ড ক্যানিং, তিনজন ভারতীয়দেরকে সর্বপ্রথম নিয়োগ করেছিলেন। একটা হচ্ছে রাজা অফ বেনারস, একটা হচ্ছে মহারাজা অফ পাটিয়ালা, একটা হচ্ছে স্যার দিনকর রাও। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের কথা এখানে বলা হলো। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের কথা বলা হলো। এটা কি, আমরা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বুঝবো। এই হচ্ছে আমাদের একটা সেন্টার, এই হচ্ছে আমাদের একটা সার্কেল ধরো, তাহলে সার্কেলের এখানে আছে সেন্টার। তাহলে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আর ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এটা আগে বুঝতে হবে। সেন্ট্রালাইজেশন পাওয়ার মানে এখানের যাবতীয় পাওয়ার এই লোকটার হাতে থাকবে। সেন্ট্রালাইজেশন এ হচ্ছে সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতার সেন্ট্রালে আছে, এরকম করে ভাবতে পারো। এই জন্য এইটা হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আগেকার দিনে যে রাজাগুলো থাকতো বা এখনো কিছু ডিক্টেটরশিপ যারা, তারা নিজের উপর সব ক্ষমতা, তারা বিচার দেবে, জুডিশিয়ারির ব্যাপারেও তারা হস্তক্ষেপ করবে, কাউকে শাস্তি দেবে সেটাও তারা ঠিক করবে, ল মেকিং প্রসেসও তারা ঠিক করবে। প্রত্যেকটা ক্ষেত্রে ইচ এন্ড এভরি কর্নার অফ দ্য সোসাইটি, অ্যাডমিনিস্ট্রেটিভ বলো, জুডিশিয়ারি বলো, লেজিসলেটিভ বলো, প্রত্যেকটা জিনিসে সে হস্তক্ষেপ করবে। এটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। সমস্ত পাওয়ারের সেন্টারেও বসে আছে। ওয়ারেজ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ধরো এইখানে যে লোকটা বসে আছে, এইখানে কোন একটা গ্রাম আছে, এইখানে কোন একটা গ্রাম আছে, এখানে গ্রাম আছে, এখানে গ্রাম আছে, এখানে গ্রাম আছে, এখানে গ্রাম আছে। ভারতবর্ষের রেসপেক্টে যদি বলো, এখানে নিউ দিল্লি আছে। এবার এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যন্ত, ধরো আমাদের একটা গ্রাম আছে, আমাদের গ্রামটা প্রত্যন্ত গ্রাম। এবার আমাদের এখানে ধরো কারো একটা রেশন কার্ডের নাম ভুল চলে এসছে, তাহলে সেই প্রবলেমটা কি আমি এখানে দিল্লি যাব সেই প্রবলেমটা সলভ করার জন্য, নাকি এখন যদি অনলাইন সিস্টেম হয়েছে, এখনের কথা বাদ দিচ্ছি, আগের রেসপেক্টে বোঝাচ্ছি, তাহলে আমি দিল্লি যদি আসতে হয়, তাহলে এটা তো আমার কাছে খুব ডিফিকাল্ট, প্রত্যেকটা সিটিজেনের কাছে ডিফিকাল্ট, কারণ ভুল তো সবারই হয় কিছু না কিছু। তাহলে সেজন্য এখানে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এই যে পাওয়ারটা আছে সেটা ডিসেন্ট্রালাইজ করো, মানে এখানে কিছু রিপ্রেজেন্টেটিভ রেখে দাও, যারা এখানকার নেটিভ প্রবলেমগুলো এখানকার লোকেরাই সলভ করবে। বড় সড়ো প্রবলেম হলে তো আমি আছি, বাট কিছু কিছু জিনিস যেগুলো ছোট ছোট প্রবলেম, ছোট ছোট ইস্যু, সেগুলো তাদের হাতে কিছু ক্ষমতা দিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি এখানকার নেটিভ ধরো, এখানকার সেন্টারে ধরো কিছু রিপ্রেজেন্টেটিভ তুমি পাঠিয়ে দিলে বা পদ তৈরি করে দিলে, তাহলে এই তোমার যা ক্ষমতা এদের হাতে কি করে দিলে, ট্রান্সফার করে দিলে। এটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। আশা করি আমি বোঝাতে পারলাম যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার মানেটা কি। তাহলে এখানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বলা হয়েছে। কিভাবে করা হয়েছে, আমরা 1773-এর অ্যাক্ট পড়লাম, সাথে সাথে 1833-এর অ্যাক্ট পড়লাম। 1773-এর অ্যাক্টকে কি করা হলো, বোম্বে অ্যান্ড মাদ্রাজ প্রেসিডেন্সিকে বেঙ্গল প্রেসিডেন্সির সাবঅর্ডিনেট করা হলো। 1833-এ তাদের লেজিসলেটিভ যে পাওয়ার গুলো ছিল সেগুলো কেড়ে নেওয়া হলো। তাহলে এটার ফলে কি হলো, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এটাকে তুমি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বলতে পারো। কেন বলতে পারো, কারণ প্রত্যেকটা জিনিসকে কেড়ে নিয়ে বেঙ্গলের অন্তর্ভুক্ত করা হলো। বেঙ্গলের অন্তর্ভুক্ত করা হলো মানে কি হয়, গভর্নর জেনারেলের অন্তর্ভুক্ত করা হলো। তার ফলে পাওয়ারটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবকিছু কেড়ে নিয়ে একজনের ওপর নেওয়া হলো। তাহলে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ছিল। ওয়ারেজ এখানে তুমি আবার তাদেরকে লেজিসলেটিভ পাওয়ার গুলো ফেরত দিচ্ছ। কাকে কাকে, একটা বোম্বে প্রেসিডেন্সিকে আর একটা মাদ্রাজ প্রেসিডেন্সিকে তুমি তাদের লেজিসলেটিভ যে পাওয়ার গুলো ছিল সেই লেজিসলেটিভ পাওয়ার গুলো ফেরত দিচ্ছ, মানে সেটাকে আমি বলছি এখানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট আর আমরা কি দেখবো, এখান থেকে আমরা দেখব যে বেঙ্গল এবং নর্থ ওয়েস্ট প্রভিন্সের জন্য আমার নতুন কি লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হচ্ছে। ঠিক আছে, অতটাও ইম্পর্টেন্ট না, এই 2-3 হতো, অতটাও ইম্পর্টেন্ট না। এবং আর একটা আমরা কি বলবো, পোর্টফোলিও সিস্টেম।
পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে, পোর্টফোলিও সিস্টেম। ঠিক আছে, পোর্টফোলিও সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে কবে, সেটা করা হচ্ছে 1859। ওকে, মানে রেকগনিশন দেওয়া আছে পোর্টফোলিও সিস্টেমকে। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস আমরা বলতে পারবো এখান থেকে, এটা 1 2 3 4 নাম্বার পয়েন্ট যেটা বলতে পারবো এখানে হচ্ছে ভাইসরয় কি করতে পারেন, অর্ডিন্যান্স জারির কথা বলা আছে। অর্ডিন্যান্স, এখন আমরা যেরকম দেখি না এমার্জেন্সি প্রভিশনে বা পার্লামেন্ট যদি সেশনে না থাকে তাহলে অর্ডিন্যান্স জারি করেন রাষ্ট্রপতি, তাহলে তখনও কিন্তু অর্ডিন্যান্স জারি করার কথা বলা হচ্ছে। এবং অর্ডিন্যান্সটা জারি করবেন উইদাউট কনকারেন্স অফ কাউন্সিল, উইদাউট কনকারেন্স উইথ কাউন্সিল, কাউন্সিলের সাথে কিন্তু আলোচনা না করেই, এখন যেরকম এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলে কি হয়, ক্যাবিনেটের সাথে প্রেসিডেন্টকে আলোচনা করতে হয়, তো সেরকম তখন ব্যাপারটা ছিল না। কাউন্সিলের সাথে কোনো কনকারেন্স, কোনো আলোচনা না করে অর্ডিন্যান্স উইদাউট কনকারেন্স ভাইসরয় জারি করতে পারেন। এবং এই যে অর্ডিন্যান্সের ডিউরেশনটা হতো, ডিউরেশন অফ অর্ডিন্যান্স, কতদিন ডিউরেশনটা হতো, 6 মান্থ, এখনো 6 মান্থই আছে। ওকে, যাই হোক, তাহলে আজকে এখানেই শেষ করছি আমরা। কালকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1892। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।